আসসালামু আলাইকুম। গ্রামাটিকার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ভার্বস। ভার্বস নিয়ে কথা বলার শুরুতেই আমরা দেখব দুইটি প্রসিদ্ধ ডেফিনেশন। একটি কেমব্রিজ ডিকশনারি এবং অন্যটি মারিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। কেমব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে ভার্ব হচ্ছে সে সকল শব্দ যেগুলো কোনো অ্যাকশন, কন্ডিশন কিংবা এক্সপিরিয়েন্সকে প্রকাশ করে। অন্যদিকে মারিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে বলা হচ্ছে যে সকল ওয়ার্ড এক্সপ্রেস করে কোনো এক বা ঘটনা বা অ্যাকশন, অকারেন্স, স্টেট অফ বিইং অথবা যে সকল ওয়ার্ড অন্য ভার্বের সাথে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলবো ভার্ব। চারটি বিষয় এখানে উঠে এসেছে। একটি বিষয় হচ্ছে অ্যাকশন, অন্য একটি বিষয় হচ্ছে কন্ডিশন, যেটা দুইটা জায়গাতেই কিন্তু রিপিট হচ্ছে। মারিয়াম ওয়েবস্টার বলতেছে এক, এবং স্টেট অফ বিইং যেটাকে আমরা অ্যাকশন এবং কন্ডিশন হিসেবে বলতে পারি। কিছু এক্সাম্পল দেখা যাক। প্রথম বাক্যে ওয়াক একটি ভার্ব এবং এটি একটি কাজ বা অ্যাকশন বোঝাচ্ছে যে সে প্রতিদিন হাঁটে। দ্বিতীয় বাক্যে উই আর হ্যাপি অর্থাৎ এটা আমাদের অবস্থাকে বোঝাচ্ছে, যেটাকে আমরা স্টেট বা কন্ডিশন বলতে পারি। ৩ নম্বর বাক্যে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। এখানে বলল হি হার্ড আ নয়েজ, সে একটি শব্দ শুনেছে। এখানে আমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে এটাও তো একটা কাজ, সে শুনেছে। কিন্তু এই জায়গায় যদি আমরা একটু পার্থক্যটা দেখি যে হি লিসেন টু মিউজিক, সে গান শোনে, এটা কিন্তু তার একটা ইন্টেনশনাল কাজ, এটা কোনো এক্সপিরিয়েন্স না, এটা একটা ইন্টেনশনাল কাজ। আর যখন আমরা বলতেছি হি হার্ড এ নয়েজ, তার মানে সে কিন্তু এটা ইন্টেনশনালি করে নাই, এটা হচ্ছে গিয়ে আনইনটেনশনাল। তাহলে আমরা বুঝলাম এক্সপিরিয়েন্স। এবার আসি অ্যাক্ট। ভাই অ্যাকশন যেই কথা, অ্যাক্টও একই কথা। যেমন উই লার্ন ইংলিশ, কাজ বুঝালে সেটা অ্যাকশন। অন্যদিকে অকারেন্স, আচ্ছা এটা না ওই যে ছোট হাতের বি হবে, এটা ভুলে হচ্ছে বড় হাতের বি চলে আসছে। এখানে বাক্যটা হচ্ছে দ্য ওয়েদার বিকামস হটার ইন মার্চ। বিকামস যে শব্দটা আছে, এই শব্দটা কিন্তু এখানে ভার্ব এবং এটা ঘটনা ঘটা। কন্ডিশন এবং স্টেট অফ বিং একই একই কথা, অবস্থা। এইটা হচ্ছে গিয়ে আমাদের একটু বুঝতে হবে ইউজ অ্যাজ অ্যান অক্সিলারি। আমরা ভার্বের যে টাইপসগুলো যখন শিখবো তখন আমরা দেখব ভার্বের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে একটা। অক্সিলারি যে শব্দটা, এর অর্থ হচ্ছে হেল্পিং হ্যান্ড, অর্থাৎ ওহো এখানে ভার্বের একটা মিস্টেক আছে। এই বাক্যটা সঠিক হবে, আমি একটু ফ্রেশ করে লিখি, একটা ফাঁকা জায়গায় লিখি। তো এই বাক্যটা হবে বেসিক্যালি উই আর লার্নিং ভার্বস। লার্নিং একটা ভার্ব যেটাকে আমরা বলি মেইন ভার্ব, আর হচ্ছে একটা ভার্ব যেটাকে আমরা বলতেছি অক্সিলারি ভার্ব, যে লার্নিং এর অর্থটাকে পরিপূর্ণ করতে সাহায্য করতেছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব। সামনে কি আছে একটু দেখি। ফর্মস অফ ভার্বস, যেটাকে আমরা কনজুগেশন বলি। আমরা স্কুল লাইফে পড়ে আসছি না, গো, ওয়েন্ট, গান, এটাকে আমরা বলতেছি কনজুগেশন, অর্থাৎ এই যে ভার্বের ফর্ম একটা থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলতেছি কনজুগেশন অফ ভার্ব। স্কুল লেভেলে আমরা শিখে আসছি তিনটি, কিন্তু আমরা আজকে জানবো মূলত এই কনজুগেশন হচ্ছে ছয়টি ফর্মের। তিনটি আমরা শিখছি, তিনটি আমরা শিখি নাই। কেন? কারণ ওই তিনটা মুখস্থ করতে হয় না, আর এই তিনটা মুখস্থ করতে হয়। আমি মুখস্থ না করলে এটা আমার মনে থাকবে না। কিন্তু এই যে বাকি যে তিনটা আছে, অর্থাৎ এটা আমরা দেখলেই পারবো। প্রথম যে ফর্ম সেটার নাম হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মটা হচ্ছে গিয়ে ভার্বের একদম পিওর যে ফর্ম, নো সাফিক্স নো প্রিফিক্স। এই ফর্মের সাথে কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড হবে না, এটাকে আমরা বলতেছি বেস ফর্ম। কোনোভাবে এই ফর্মটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। দ্বিতীয় ফর্মটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে এরকম একটা ফর্ম। ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে গিয়ে কি করে, পাস্ট ইনডেফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। এখানে পাস্ট, এখানে প্রেজেন্ট, ইনডেফিনিট। এরপরে আমরা দেখছি পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা খুব পপুলারলি নোন অ্যাজ V3। তো এই যে প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2 এবং পাস্ট পার্টিসিপল V3, এই তিনটা ফর্মই আমরা ছোটবেলায় স্কুল লাইফ থেকে হচ্ছে পড়ে আসছি। যেহেতু বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দেখতে একই রকম, এই জন্য আমরা বেস ফর্মটা পড়ে আসি নাই, আর ভার্বের সাথে আইএনজি যোগ করলে নতুন একটা ফর্ম হয়ে যায়, এই জন্য আমরা এই ফর্মটাও হচ্ছে মুখস্থ করি নাই। অন্যদিকে টু বসাইলেও ভার্বের আগে সেটা কি হয়ে যায়, সেটা একটা ফর্ম হয়ে যায়, টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। এইগুলো হচ্ছে আমাদের ফর্ম। এই ফর্মটা শেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন টেন্স করতে যাব তখন দেখব যে এক একটা সিচুয়েশনে এক এক রকমের ভার্ব দরকার হচ্ছে, আবার এক এক রকমের অক্সিলারি ভার্বের সাথে এক এক ফর্মের ভার্ব বসতে পারে। অক্সিলারি ভার্বের সাথে ভার্বের বিভিন্ন ফর্মের যে কম্বিনেশনটা, এইটার মাধ্যমেই কিন্তু ম্যাক্সিমাম সেন্টেন্সের প্যাটার্নগুলা, স্ট্রাকচারগুলা গঠন হয়। এই কারণে এই জিনিসটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আমরা একটু দেখি, গো আমাদের বেস ফর্ম, গো অথবা গোজ হচ্ছে কি আমাদের
প্রেজেন্ট ফর্ম। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া গো এখানেও আছে, গো এইখানেও আছে, দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা পার্থক্যটা একটু পরেই দেখবো। তারপর হচ্ছে পাস্ট ফর্ম। আমরা সবাই জানি পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান, ভার্ব প্লাস আইএনজি গোয়িং এবং টু প্লাস ভার্ব হচ্ছে টু গো। তো এইখানে আসলে আমাদের খুব বেশি আলোচনা করার বিষয় নাই। আমরা শুধু খেয়াল করব যে সকল ভার্ব আমরা নতুন শিখবো তার কনজুগেশনটা আমরা শিখে ফেলবো। গুগল করলেই কনজুগেশন পেয়ে যাব, অথবা চ্যাট জিপিটি আছে, এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও কনজুগেশন বলে দিবে। তো এই কনজুগেশন শিখতে যে হচ্ছে আমাদের হয়তো কারো কারো মনে প্রশ্ন জাগছে যে ভাই বেস ভার্ব এবং প্রেজেন্ট ভার্ব বা ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? যেমন হি ওয়াকস ইন দ্য পার্ক, আরেকটা বাক্য লিখলাম আই ওয়াক ইন দ্য পার্ক। এইখানে এই ওয়াকস এবং এই ওয়াক দুইটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। দুইটা প্রেজেন্ট ফর্ম হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ফর্মের মধ্যে চেঞ্জ আসছে, অর্থাৎ এখানে এস অথবা ইএস অ্যাড হয়েছে। অন্যদিকে আমরা যদি বলি আমাদের যদি ইনফিনিটিভ ফর্ম করতে হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম লাগবে। তার মানে আমি কখনোই লিখতে পারবো না হি ওয়ান্টস টু গোস, এটা আমি লিখতে পারবো না, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে সঠিকটা কি হবে? হি ওয়ান্টস টু গো। এখন যদি এখানে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারতাম তাহলে এখানে আমরা গোজ লিখতে পারতাম। যেহেতু গোজ আমরা লিখতে পারতেছি না, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম না। তাহলে এটা যদি প্রেজেন্ট ফর্ম না হয়, দেখতে প্রেজেন্টের মতো, এই ফর্মটা আসলে কি? একটা ভার্ব কোনোভাবেই চেঞ্জ হবে না। আই উইল গো, আমি যদি বলি হি উইল গো, বা আমি প্রশ্ন করলাম হি উইল গো হবে নাকি হি উইল গোজ হবে? এখন সবাই বলবেন যে হচ্ছে ভাইয়া হি উইল গো হবে, গোটা সঠিক, গোজটা ভুল। কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম না। অর্থাৎ বেস ফর্ম হচ্ছে এমন একটা ফর্ম যার সাথে কোনোভাবেই কোনো প্রকারের সাফিক্স প্রিফিক্স অ্যাড করা যাবে না। এটা মনে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ভার্ব অনুযায়ী প্রেজেন্ট ফর্ম চেঞ্জও হইতে পারে, আবার চেঞ্জ নাও হইতে পারে। যেমন দেখি এই যে গো, গো কিন্তু চেঞ্জ হয় না, গো একদম যেভাবে আছে সেভাবে হচ্ছে বসছে। কিন্তু আমরা জানি যে বি ভার্ব বেস ফর্ম, এটা থেকে কিন্তু হচ্ছে ইজ হয়ে যায়, আর হয়ে যায়, রাইট, প্রেজেন্ট ফর্মে। অর্থাৎ পুরো ভার্বটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এইটা আমরা হচ্ছে কি যখন অক্সিলারি ভার্বের যে হচ্ছে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা বি ভার্ব নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। ভার্ব এমনিতে একটু বড় একটা টপিক, আমরা হচ্ছে এটা ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। তো আমরা আশা করি যে সবাই বুঝতে পারছি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কই। একদম সহজ কথা, যদি বলে প্রেজেন্ট ফর্ম, সে হচ্ছে সাবজেক্টের সাথে ম্যাচ করে এস অথবা ইএস গ্রহণ করতে পারবে। আর যে বেস ফর্ম, সে কোনোভাবেই কোনো প্রকারের সাফিক্স প্রিফিক্স গ্রহণ করবে না। কনজুগেশনটা দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে উইক ভার্ব, একটা হচ্ছে স্ট্রং ভার্ব। উইক মানে হচ্ছে যেটা মনে রাখা সহজ, কোন একটা স্ট্রাকচার যদি উইক হয় সেটাকে ভাঙা সহজ, কন্ট্রোল করা সহজ। আর কোনো কিছু যদি স্ট্রং হয় সেটা কন্ট্রোল করা টাফ। এখানে সাধারণত কি হয়, ফর্মগুলো খুব কাছাকাছি হয় এবং সে একই রকমের ফর্ম রিপিট হয়, এখানে আমরা বলি উইক ভার্ব। তো আমাদের উইক ভার্বের এক নম্বর যে প্যাটার্নটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে পপুলার প্যাটার্ন, ডিইডি আইইডি যোগ হওয়া। ডি হবে যদি কোনো ওয়ার্ডের শেষ লেটার ই থাকে, আর ইডি হবে যদি কোনো ওয়ার্ডের শেষ লেটার কনসোনেন্ট থাকে, আর আইইডি হবে যদি লেটারটি ওয়াই দ্বারা শেষ হয়ে যায়। যেমন এখানে আমরা দেখি স্টাডি শেষে হয়েছে ওয়াই দিয়ে, এই জন্য স্টাডিড হয়েছে আইইডি। অন্যদিকে হোপ শেষ হয়েছে কি দিয়ে? ই দিয়ে, এই কারণে হোপের সাথে শুধু একটা ডি অ্যাড হয়েছে, অনলি ডি, রাইট। আর ওয়ার্কের শেষে হচ্ছে কনসোনেন্ট ইডি বসছে। এই প্যাটার্নগুলো আমরা হচ্ছে যদি বেশি বেশি রিডিং পড়ি তাহলে খুব দ্রুত শিখে যাব। আমরা দ্বিতীয় প্যাটার্নটা দেখি। দ্বিতীয় প্যাটার্নের যে ভার্বগুলা সেগুলো সাধারণত হচ্ছে কনজুগেশন হয়, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করে হচ্ছে সাধারণত টি দিয়ে। যেমন বিল্ড, বিল্ডের যে শেষের যে ডি ছিল সেই ডিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? টি হয়ে গেছে। আবার বার্নের পরে জাস্ট একটা অ্যাডিশনাল টি যোগ হয়ে পাস্ট হয়ে গেছে। ড্রিমের ক্ষেত্রেও সেম, একটা টি যোগ হয়ে ড্রিমড হয়ে গেছে। বার্ন শব্দটা নিয়ে আমি একটু কথা বলি। বার্নের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল দুইভাবে ফর্ম করা যায়। একটা হচ্ছে আমরা যেটা লিখলাম বিইউআরএনটি বার্নড, আরেকটা হচ্ছে বিইউআরএনইডি বার্নড। দুইভাবেই হইতে পারে, তবে দেখা যায় এটা হচ্ছে আমেরিকান ইংলিশে ইউজ করা হয় এবং এটা ব্রিটিশ ইংলিশে ইউজ করা হয়। এছাড়া এটা বেশি ইউজ করা হয় অ্যাডজেক্টিভ হিসেবে। তো আমরা এরপরে দেখি পিটি দিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন হয়। কোনো ভার্বের শেষে যদি ডাবল ইপি থাকে সেটা সাধারণত ইপিটি হয়ে যায় পাস্ট করার সময়। যেমন আমরা দেখতে পাচ্ছি কিপ থেকে হয়ে গেছে কেপ্ট, উইপ থেকে ওয়েপ্ট। উইপ শব্দের অর্থ হচ্ছে কান্না করা। ফুপিয়ে যে আমরা কান্না করি না, সেই ফুপিয়ে কান্না করাকে বলে উইপ। সুইপ মানে তো আমরা জানি মোছা বা পরিষ্কার করা। সুইপ থেকে হয়ে যাচ্ছে সোয়েপ্ট, অর্থাৎ শুধুমাত্র ইইপি থেকে একটা ই কাটা যাবে এবং শেষে টি
টি যোগ হবে। ছিল সুইপ, সেখান থেকে একটা ই কাটা গেছে এবং শেষে একটা টি যোগ হয়েছে, হয়ে গেল সোয়েপ্ট। আমরা তারপরে দেখি নো চেঞ্জ, উইচ ভার্বের সবচাইতে সহজ অংশটা, তবে আমরা প্রায় সময় ভুল করি। টেন্স করতে সময় অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়। এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা কিন্তু অনেক সময় আমাদের খেয়াল থাকে না। এই ভার্বগুলো সাধারণত কি হয় না, ফর্ম চেঞ্জ হয় না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কাট কাট কাট, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্মে কিন্তু এসিএস অ্যাড হবে, কাটস, রিডস, কাস্টস। এছাড়া কিন্তু অন্য কোনো ফর্মে কোনোভাবেই কোনো কিছু অ্যাড হবে না। এই যে কাস্ট যে শব্দটা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। কাস্ট সাফিক্স হিসেবে আমরা অনেকগুলো ভার্বের গঠন দেখতে পারি, যেমন ব্রডকাস্ট হইতে পারে, টেলিকাস্ট, ফোরকাস্ট ইত্যাদি। যেহেতু কাস্ট ভার্বের ফর্ম চেঞ্জ হয় না পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে, সেহেতু এদের দ্বারা তৈরি কোনো ভার্বের ফর্মও চেঞ্জ হবে না, অর্থাৎ এগুলো আমরা মনে রাখবো নো চেঞ্জ। এখন আমরা দেখব স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব হচ্ছে এমন যারা একদম আমূল পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সেই ওয়ার্ডটাকে আর চেনা যায় না। যেমন আমরা যদি বলি গো থেকে যখন ওয়েন্ট হয়েছিল, এই গো এর একটা লেটারও এখানে আসে নাই, তার মানে রিপিটেশনটা এখানে ধরা যাচ্ছে না। এরপরে ইট দেখি আমরা, ইট থেকে এইট হয়ে গেছে, অর্থাৎ ই এ টি ছিল, সেখান থেকে এ টি ই হয়ে গেছে, ওয়ার্ডের অর্ডারই চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা ইটেন হয়ে গেছে, ইএন যোগ হয়েছে। সুইমের ক্ষেত্রে মাঝের যে ভাওয়েল আইটা এ হয়ে গেছে, পাস্ট পার্টিসিপলে ইউ হয়ে গেছে। ব্রেক, ব্রেক তো আরো সুন্দর, ব্রেক থেকে এই চেঞ্জটা একদমই কি আনপ্রেডিক্টেবল। এই আনপ্রেডিক্টেবল চেঞ্জ যে সকল ভার্বে হবে তাদেরকে আমরা বলবো কি ভার্ব, স্ট্রং ভার্ব। আমি যদি একটু ছোট করে সামারি করি, আমরা কি কি দেখলাম? আমরা মূলত দেখলাম ভার্ব এবং এর ফর্মস। আমরা কিন্তু টাইপস দেখি নাই, হ্যাঁ, আমরা শুধু দেখছি যে ভার্বের ফর্মস গুলা কি কি এবং ভার্ব কাকে বলে। তো আমরা আশা করি যে ভার্ব সম্পর্কে আমাদের কোনো কনফিউশন নাই। এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমরা কমেন্ট করব, এবং হচ্ছে কি আমরা চেষ্টা করব যে যখন নতুন কোনো ভার্ব শিখতেছি সাথে সাথে জন্য তার কনজুগেশনটা আমরা শিখে ফেলি। কারণ সেটা যদি কোনো উইক ভার্ব হয় কনজুগেশনটা ইজি হবে, কিন্তু স্ট্রং ভার্ব হইলে যেমন ইট এইট ইটেনের মতো কিংবা হচ্ছে ব্রেক ব্রোক ব্রোকেনের মতো যদি হয়ে যায় কোনো একটা ভার্ব, বুঝতে পারবো না যে আসলে ভার্বটা কি। এই ছিল আমাদের আজকের টপিক। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা কুইজের লিঙ্ক পাবো গুগল ফর্মে, আমরা সবাই কুইজে পার্টিসিপেট করব এবং পিডিএফটি ডাউনলোড করে আমাদের নিজেদের পার্সোনাল পড়াশোনার জন্য আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ।